অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দুই বাচ্চার বাবার সঙ্গে বিয়ে হলো আমার। বাসর ঘর বলতে যা বোঝায় ঘরটা তেমন নয়, তবে পরিপাটি। আমি খাটের মাঝখানে গুটিসুটি মেরে বসে আছি। এখন রাত প্রায় 11টা, কিন্তু আমার স্বামী ধ্রুব এহসান এখনো এই ঘরের চৌকাঠ পেরোলো না। বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর তিনি আবার হাত ছেড়ে দিয়েছিলেন। তারপর কোথায় যে গেলেন তার দেখা আর পাইনি আমি। অবশ্য এতে আমি স্তব্ধ বোধে করেছি। সত্যি বলতে লাল বেনারসি পরে বউ সেজে বরের জন্য অপেক্ষা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। কিন্তু আমার শাশুড়ি মা এই রুম থেকে যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছেন, দিয়া আমার ছেলের জন্য অপেক্ষা করো, ও যা চাইবে বলবে, ভদ্র মেয়ের মতো তাই করবি, ওর কথায় অবাধ্য হবি না। ওর অনেক কিছু বলেছেন তিনি। ওনার বলা কথাগুলো এখনো আমার কানে বাজছে। ধ্রুব এহসানের এক ছেলে, এক মেয়ে। ছেলে আরহামের বয়স 3.5 বছর আর মেয়ের ঈশার বয়স মাত্র 7 মাস চলছে। মেয়েটা কি ভীষণ ফুটফুটে, একদম পরীর মতন। আজ আমাদের বাসায় রাত বলে ধ্রুব এহসানের 2 সন্তান, যারা আজ থেকে আমারও সন্তান, তাদেরকেও আমার শাশুড়ি নিজের কাছে রেখেছেন। আগামীকাল থেকে তাদের দুজনের মা হয়ে দায়িত্ব পালন করতে হবে আমাকে। বাসর ঘরে নতুন বউ হয়ে বসে থাকার যে স্বপ্নটা, সেটা অন্য সব মেয়েদের মতো কখনো আমারও ছিল। তবে আজ সে অনুভূতিগুলো কেমন যে ভেতা হয়ে গেছে। কখনো ভয়, আনন্দ কিংবা রোমান্স কিছুই আমাকে ছুঁতেই পারছে না। ঘড়ির কাঁটা যখন রাত 2টো পার করে গেছে, তখন দরজায় মৃদু একটা শব্দ হলো। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ধ্রুব এহসান। ওনাকে দেখে আমার বুকের ভেতরটা অজান্তেই কেঁপে উঠল, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। ওনার পরানো এখনো বিয়ের সাদা পাঞ্জাবিটা। দ্বিতীয় বিয়ে নিয়ে ওনার মনে তেমন কোনো অনুভূতি নেই, আমি জানি। শুধু যতটুকু না করলেই নয়, সেইটুকু করেছেন তিনি। ধ্রুবর জীবনের চেহারায় চরম উদাসীনতায় ফুটে আছে এমন গভীর রহস্য। ভারী পুরুষের উপস্থিতিতে 17 বছর আমি অস্ত্রস্য হয়ে বসে রইলাম। ধ্রুব এহসান আমাকে বিন্দুমাত্র পাত্তা দিল না। অনাগ্রহ এবার তাকে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলেন। হাতের ফোনটা রেখে ওয়ার্ড্রোবে থেকে টি-শার্ট আর ট্রাউজার বের করলেন। তারপর ফ্রেশ হতে চলে গেলেন ওয়াশরুমে। খানিক বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। না চাইতেই চোখ তুলে আবার তাকালাম আমি। ধ্রুব এহসান বেরিয়ে এলেন। ওনার ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। চুল মুখ আগের মতোই গভীরতার ঢাকা। উনি ড্রেসিং টেবিলের ওপরে থাকা নিজের ফোনটা তুলে নিলেন। তারপর দরজার দিকে পা বাড়ালেন। দরজার হাতলে হাত রেখে একটু থমকালো। তারপর না ফিরেই ভারী গলায় বললেন, আমি পাশের রুমে থাকবো। এই শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমার মনে রাখা, আমি এই ঘরে একজন মাকে এনেছি, কোনো স্ত্রীকে নয়। তবে তুমি সবই পাবে, থাকা, খাওয়া, পড়া, সব যাবতীয় কোনো কিছুরই অভাব তোমার হবে না। কিন্তু আমার কাছে এর চেয়েও বেশি কিছু পাওয়ার আশা কোনো দিন করবে না। কথাগুলো বলে উনি আমার এক মুহূর্তেও দাঁড়ালো না। দরজা ভেজিয়ে দিল, চলে গেল পাশের রুমে। ওনার এই কথাগুলো আমার বুকে গিয়ে বিন্দুমাত্র আঘাত করলো না। কারণ যে মেয়ের নিজের বলতে কেউ নেই, কিচ্ছু নেই, ইতিম আর অসহায়, তার কোনো অহংকার বা অভিমান করার বিলাসী অধিকার থাকে না। আজ থেকে আমার একটা নতুন পরিচয় তৈরি হলো। আমি একজন মা
হ্যাঁ, আমি 17 বছর বয়সেই 2 বাচ্চার মা হয়ে গেলাম। একটা বড় দীর্ঘশ্বাস ফেললাম। আমার তিক্ত অতীতীয় আর বর্তমানের এই কঠিন জগকালে পিষ্ট হওয়াও আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হলো না, বরং বুকের ভেতরটা কেমন যেন হালকা লাগছে। ধ্রুব এহসান এই রুমে থাকলো যে অস্তিত্ব আর ভারী, আমাকে গ্লাস করতে ওনার চলে যাওয়ার তার চেয়েও অনেক বেশি অস্তিত্ব পাচ্ছি আমি। বিছানা ছেড়ে নেমে দরজাটা লাগিয়ে দিলাম। ভেতর থেকে একটা সবাই ধরে বসে থাকার কারণে মজা মোজা ধরে গেছে, হাঁটু দুটো কটকট করে ফুটছে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াতেই নিজের প্রতিবিম্বর দিক নজর আটকালো আমার। বউ সেজে প্রথমবারের চেয়েও দ্বিতীয়বারের কি আমাকে বেশি সুন্দর লাগছে? লাগছে না বোধহয়। নতুন বউকে যেভাবে সাজানো হয় সেভাবে তো সাজায়নি, কোনো প্রসাধনী ব্যবহার দেয়নি। শুধু শাড়ি, দোপাট্টা আর কিছু গয়না পরে আছি। শাড়ি পরিবর্তন করে মুখে ধুয়ে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম আমি। চোখ জোড়া বন্ধ করে রাখলেও ঘুমের হাসি নেই। অন্ধকার রুমে আর ফ্যানের শাঁসা শব্দর মাঝে বরাবর মনে হচ্ছে জীবনটা যেন আমাকে অনেক আগেই বড় করে দিয়েছে। যে বয়সে অন্যেরা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, সেই বয়সে আমি শিখে গেছি সব স্বপ্ন পূর্ণতা পায় না। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে এলো। মায়ের কথা খুব মনে পড়ছে আজ। মা থাকলে কি আজ খুশি হতেন, নাকি এই বিয়েটা হয়তো দিতেন না। মা একদিন বলেছিলেন, দিয়া, জীবন সব সময় তোর ইচ্ছা মতো চলবে না, কঠিন সময় আসবে কিন্তু ভেঙে পড়া যাবে না। মা যদি আজ থাকতেন তাহলে আমার মাথায় হাত রেখে বলতেন, দিয়া ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। মা নেই আজ, এই কথাটা বলার মতো কেউ নেই। আমার মা আমাকে কঠিন সময়ে ভেঙে পড়তে নিষেধ করলেন, নিজের ঠিকই ভেঙে পড়েছিলেন। চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেললাম। না কাঁদলে চলবে না, কারণ এখন আমার শুধু নিজের কথা ভাবলে হবে না। আজ ধ্রুব এহসান অবহেলা আর রুক্ষ কথাগুলো অন্য কোনো মেয়ের আত্মসম্মানে আঘাত হতো, তাকে হয়তো সারা রাত ধরে কাঁদতেও, কিন্তু আমার কাদার মতো আর অবশিষ্ট কিছুই নেই। মা মারা যাওয়ার পর আমার আত্মসম্মানও মরে গেছে। আত্মসম্মান না মরলে এতদিনে আমি মরে যেতাম। যে মেয়ে এই ছোট জীবনে প্রতিটি পদে পদে বারবার অপমান অপদস্থ হয়েছে, তার কাজে ধ্রুবর এই অপেক্ষা তো অন্তত অনজ্ঞ। তিনি এই ঘরে একজন মাকে এনেছেন, স্ত্রীকে নয়। বেশ, তো আমার নিজের বলতে তো এখন আর কেউ নয়। ওই দুটো মাহীন বাচ্চা আগড়ে ধরে না হয়তো আমি আর বাকি জীবনটা পার করে দেব। ওদের মাঝেই খুঁজে নেব আমার বেঁচে থাকার নতুন কারণ। ধ্রুব এহসানের প্রথম সংসার ভেঙেছে মাত্র 3 মাস আগে। ওনার প্রথম স্ত্রী নীলিমা, যাকে উনি বড্ড বেশি ভালোবাসতেন, সেই স্ত্রী অন্য একজনকে ভালোবাসে। স্বামী, সন্তান আর সাজানো সংসারের সব মায়া ছেড়ে চলে গেছে নিজের ভালোবাসার মানুষকে কাছে। শুনেছি ওনার প্রথম স্ত্রী নাকি বিয়ের আগে কোথাও তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিল। তার বাবা মা এক প্রকার জোর করেই ধ্রুবর সঙ্গে বিয়ে দিয়েছেন তাকে। ধ্রুব এই বিষয়ে কিছু জানতেন না। বিয়ের পর সব কিছু ঠিকঠাক চলছিল। ধ্রুবর ছেলে আরহামের যখন 2 বছর বয়স তখন সামাজিক যোগাযোগ বর্তমানে নীলিমার আবেদ যোগাযোগ হয় তার প্রেমিকার সঙ্গে। পুরনো প্রেমিকার সঙ্গে পরকীয়া শুরু করে নীলিমা। স্বামী, সন্তান, সংসার কোনো কিছুর প্রতি আর তার খেয়াল নেই। একদিন প্রমাণ সহ হাতে নত নীলিমাকে ধরে ফোনে ধ্রুব
প্রিয় স্ত্রীর এমন সত্য সে নাকি মানতেই নিতে পারছিল না। তখন তাকে ডিভোর্স হাতে হাতে হয়নি। নীলিমার বাবা মা অনেকভাবে চায়নি নীলিমা আর ধ্রুবর সংসার ভেঙে যাক। ধ্রুবর বাবা মা প্রথমে হাম্মি তম্মি করলেও পরে আরহামের কথা ভেবে দমে গিয়েছিলেন। নীলিমাও নিজের ভুল অস্বীকার করে বাবার মাফ চায় দ্রুত আর তার পরিবারের কাছে নিজের সন্তান আর ভালোবাসার মুখের দিকে তাকিয়ে ধ্রুব দ্বিতীয় সুযোগ দেন নীলিমাকে। তারপর 3 জনের সুখের সংসার শুরু হয়ে আবার। ধ্রুব ভুলে গিয়েছিলেন স্ত্রীর সব দোষ আর ভুল। নীলিমা দ্বিতীয়বারের মতন সতর্ক হয়ে দ্বিতীয় বাচ্চা নেওয়ার জন্য ধ্রুব আর নীলিমার বাবা মা এক প্রকার চাপেই দিয়েছিলেন তাকে। তাদের ধারণা ছিল আরেকটা বাচ্চা হলে নীলিমা তাদের নিয়ে ব্যস্ত থাকবে, উল্টাপাল্টা কিছু ভাবার আর সময় পাবে না। তাদের ভাবনাকে বুড়া আঙ্গুল দেখিয়েছিল নীলিমা। ধ্রুবর মেয়ে ঈশার যখন 3 মাস বয়স তখন নীলিমা ধ্রুবর কাছে ডিভোর্স চেয়ে বসে। তার আর এই সংসার ভালো লাগছে না। ছেলে মেয়ে আর ধ্রুব কাউকে সহ্য হয় না। সে তার প্রেমিককে বিয়ে করবে, তাকে ছাড়া বাঁচবে না সে এই বিয়েতে রাজি ছিল না। তার বাবা মা জোর করে তাকে বিয়ে দিয়েছিল। সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন আর পারছে না। মাত্র 1 মাসের ব্যবধানে ডিভোর্স হয়ে যায় দুজনের। ডিভোর্সের পর থেকে আরহাম আর ঈশা গ্রাম আর শ্বশুর শাশুড়ি কাছে রয়েছে। সংসার সামলানো, ছোট ছোট দুজনের বাচ্চাকে লালন পালন করতে গিয়ে আমার মধ্য বয়স শ্বশুরি হিমশিম খাচ্ছিলেন। ধ্রুব ঢাকায় থাকতেন। এখনও তার কর্মস্থল একটি প্রাইভেট কোম্পানির উচ্চ পদে কর্মতার। নিজের যোগ্যতায় প্রতিষ্ঠানে ভালো বেতন, সম্মান সবাই আছে তার। ধ্রুবর ছোট ভাই নক্ষত্র পড়াশোনা করে ঢাকায়। বোনের বিয়ে হয়ে গেছে শুনেছি। প্রথমবার ঠেকে যাওয়ার পর ধ্রুব এহসান আর বিয়ে করতে চাননি। তিনি বাবা মায়ের অনুরোধ আর ছোট ছোট 2 সন্তানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হন তিনি। আমি তত্ত্ব অনুধানিক মেয়ে হয়ে গ্রামে জন্ম আর গ্রামেই বেড়ে ওঠা। মাথার ওপর ছাদ নেই, পায়ের নিচে শক্ত মাটি নেই, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। প্রতিবেশী হওয়ার ধ্রুব বাবা মা জানতেন আমি কেমন মেয়ে। চোখের সামনে ওনার বড় হাতে দেখেছেন আমাকে। ওনাদের আমি ডাকতাম কাকা কাকি বলে। ধ্রুবর বাবা মা, ধ্রুবর স্ত্রী আর তার 2 সন্তানের মা হিসেবে আমাকে বোধহয় উপযুক্ত মনে করেছিলেন। তাই তো এই বিয়েটা হয়েছে শেষ পর্যন্ত। আমি ধ্রুব হাসান 2 সন্তানের মা হতে পারলো, তার স্ত্রী হতে পারবে না কখনো। আমার মাথার ওপর ছাদ আর পায়ের নিচে শক্ত মাটির প্রয়োজন ছিল যা আমি পেয়েছি আজ। ধ্রুবর ছোট ছোট 2 সন্তানের জন্ম মা প্রয়োজন ছিল, যা উনিও পেয়েছেন। নীলিমার চরম বিশ্বাসঘাতকতা, বিশেষ করে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার পরেও মাত্র 4 মাসের কন্যা সন্তানকে ফেলে চলে যাওয়াটা ধ্রুবকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, যার সব অপরাধ ক্ষমা করে আবারও বুকে টেনে নিয়েছিল, সে মানুষটাই শেষ পর্যন্ত ধ্রুবর বিশ্বাস ভিতরটাকে একদম গুটিয়ে দিয়েছে। নীলিমা শুধু একটি সাজানো সংসারই ভাঙেনি, ভেঙেছে ধ্রুবর ভালোবাসার ওপর বিশ্বাস। নির্মমভাবে খুন করে গেছে আগের ধ্রুব এহসানকে। ধ্রুবর এই রুক্ষতা আর উদাসীনতা আসলে কোনো অহংকার নয়, বরং নিজেকে আবার নতুন করে না ঠেকানো এক কঠিন আত্মরক্ষা। ভেতরের আলো ফুটতেই দরজায় মৃদু কড়া আঘাত হলো। সারা রাত
ঘুমাতে পারিনি আমি। জীবনের ঝাপটা হুবল পাথর নিয়ে ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দিয়েছিল। নামাজ আদায় করে সে বসে আছি। জায়নামাজে বসা থেকে জায়নামাজটা ভাঁজ করে আলনায় রেখে দরজার দিকে এগোলাম। দরজা খুলতে দেখি সামনে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। ওনার কোলে 7 মাসের ফুটফুটে ঈশা। বাচ্চাটা মায়াবী চোখ জোড়া মেলে আমার দিকে তাকিয়ে আছে। কি আদুরে একটা বাচ্চা, দেখলেই আদর করতে ইচ্ছা করতে শুধু। ঈশা আমাকে মোটামুটি চেনে। আম্মু ঈশা আর আরহামকে নিয়ে মাঝে মধ্যে বিকেলবেলা ফজর কাকার বাড়িতে হাঁটতে যেতেন। তখন সুযোগ পেলে ঈশাকে কোলে নিতাম, আদর করতাম। আরহামকেও নিতাম, সেও আমাকে চেনে। আরহাম আগে আমাকে ফুপ্পু বলে ডাকতো, অবশেষে গতকাল দাদা দাদি শিখিয়ে দেওয়ার আম্মু বলে ডাকছিল। আম্মু মৃদু হেসে বললেন, উঠেছিস, এই নে তোর মেয়েকে তুই রাখ, আমি রান্নাটা সেরে ফেলি। আমি ঈশাকে আমার কোলে তুলে নিলাম। নরম তুলতুলে বাচ্চাটাকে কোলে নিতেই বুকের ভেতরটা কেমন এক অদ্ভুত মায়ায় ভরে উঠল। আগে এমন অনুভূতি হতে না ঈশাকে কোলে নিলে। গতকাল হয়েছে, আবার আজকেও হয়েছে। এটা বোধহয় মা হওয়ার অনুভূতি। মা রুমের ভেতরে এক পলক তাকিয়েই কেমন থমকে গেলেন। কিছুটা অবাক হয়ে রুমের চারপাশটা দেখে নিয়ে জিজ্ঞাসা করলেন, ধ্রুব কোথায়? দিয়া এত সকাল কোথায় পেয়ে গিয়েছে? আমি কিছুটা স্তব্ধ বোধ করলাম। মাথা নিচু করে বললাম, আম্মা উনি পাশের রুমে ঘুমাচ্ছেন। পাশের রুমে মানে? ও কি রাতে তোর সঙ্গে ছিল না? আম্মার কণ্ঠস্বর টচ করে খানিট হয়ে গেল যেন, সঙ্গে কপাল চিন্তার ভাঁজও পড়ল। আমি মুখে কিছু না বলে দাদি দুদিনকে মাথা নাড়ালাম। আম্মা পাশের রুমের দরজায় গিয়ে তাকিয়ে বিড়বিড় করে বলল, ঘাড় তেরা ছেলে এটা। এতবার বোঝানোর পরেও তেরামি ছাড়ে নাই। আম্মা আমার দিকে তাকালো, নরম গলায় বললেন, ধ্রুব ওপরে ওপরে নিজেকে যতটা শক্ত আর রুক্ষ দেখায় ও আসলে এতটা এমন না। এমনিতেই একটা গভীর আর চুপচাপ মানুষ। ও তার ওপর আবার এমন একটা অতিথি, বুঝতেই তো পারছিস মা। রাগ বা মন খারাপ করিস না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো এখন ওর অধিক অংশ নি। শুধু বাচ্চাদের মা হয়ে থাকলে তোর চলবে না, তোকে ওর স্ত্রীও হতে হবে। আম্মা একটু থমকে দম নিয়ে আবার বললেন, মানুষকে জোর করে ফেরানো যায় না, মা দিয়ে ফেরাতে হয়। তুই ধ্রুবকে নিজের কাছে কাছে রাখবি, ওর মন পাওয়ার চেষ্টা করবি। আজ না হয় কাল ও ঠিকই তোর মায়ায় নিজেকে হারাবে। আম্মার কথাগুলো শুনে আমার বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস দলা পাকিয়ে উঠল। ধ্রুব এহসান মন পাওয়া কি আদৌ সম্ভব? যে মানুষটা বিষয় রাতে আমাকে বলে দিলেন আমি যেন তার কাছে কিছু পাওয়ার আশা না করি, যার চোখে আমার জন্য কেবলই চরম উদাসীনতা, সে কিভাবে আমার মায়ায় জড়াবে? কিন্তু শাশুড়ি আম্মার আশাবাদী চোখ দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারলাম না। আম্মা আবার বললেন, রান্নাটা সেরে নেই, আরহাম ঘুম থেকে উঠে কান্না করতে তোর কাছে নিয়ে আসি। মাথা নাড়ালো আমি। আম্মা চলে গেল রান্নার করার জন্য। আমাদের বিয়েটা সাদামাটা ভাবে হয়েছে, বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়নি। আমার একমাত্র ননদ কোহিনূর এখনো এই বাড়িতে আসেনি। আজ আসবে সে স্বামী সন্তান নিয়ে। তাদের আস্তে আস্তে বিকাল হবে বোধহয়। শুনেছি আমার ননদ এই বিয়েতে রাজি ছিল না, তার ভাইয়ের পাশে আমাকে মানায় না। আমার চেয়েও অনেক ভালো মেয়ে পাওয়া যাবে তার ভাইয়ের জন্য। আব্বা আম্মা তার মতাব বিরুদ্ধে গিয়ে বিয়ে ঠিক করায় সে রাগ করে বলেছিল আসবে না। গতকাল সন্ধ্যার পর কল করে জানিয়েছে আজ আসবে। রুমের ভেতরে সে ঈশাকে নিয়ে বিছানায় বসে বলল,
চোখ জোড়া জ্বলছে, ঘুম ঘুম পাচ্ছে এখন। ঈশা বাম হাতের 3টা আঙ্গুল চুষতে চুষতে ডব ডব করে তাকিয়ে আছে আমার মুখের দিকে। আমি মালিন মুখ জোড়া পূর্বক্ষ হাসি ফুটিয়ে বললাম, কি হয়েছে আম্মু? ঈশাও হাসলো আমার সঙ্গে। আঙ্গুল খাওয়া বাদ দিয়ে আমার মুখের ওপর হাত রাখলো, তার লালা আর নাকে, ঠোঁটে, গালে লেপ্টে লাগলো। আমি কেঁদে মুখ মুছে আবারও তাকালাম ঈশার মুখের দিকে। ঈশা করে আছে, কথা বলতে চাইছে নাকি আমাকে আরও কথা বলতে বলেছে বুঝলাম না। আমি হাসি মুখে আবার বললাম, আপনি সকালে ঘুম থেকে উঠে খেয়েছেন? আম্মু ঈশা লাফিয়ে উঠল আমার কোলে, তাকে বুকে চেপে ধরে চুমু খেলাম কয়েকটা। প্রায় 1.5 ঘন্টা পর দরজায় দাঁড়িয়ে গলা খাঁকরিয়ে দিলেন আমার শ্বশুর আব্বা। আমি ঈশাকে কোলে নিয়ে জানালার কাছে দাঁড়িয়ে বাইরে গাছের ডালে বসা থাকা একজোড়া শালিক পাখি দেখছিলাম। ঈশাকে আব্বার গলার আওয়াজ পেয়ে কিছু ফিরেই দেখলাম আব্বা আরহানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন দরজার সামনে। তিনি আরহানকে নামিয়ে দিয়ে বললেন, তোমার আম্মুর কাছে যাও। আরহাম এইবার আমার দিকে তাকিয়ে আবার বাবার মুখের দিকে তাকালো, তারপর সরল কণ্ঠে বলল, ফুপু। বাবা আলতো হেসে বললেন, আবারও ভুলে গেছো দাদু ভাই? তোমার ফুপ্পুই এখন থেকে তোমার আম্মু। যাও, আম্মুর কাছে যাও, আমি বাজারে যাব। আরহান গুটি গুটি পায়ে এগিয়ে এলো আবার কাছে। তার পরানো লাল হাফ প্যান্ট, সাদা আর লাল টি শার্ট, চোখে মুখে ঘামের লেশ মাত্র নেই। অনেকক্ষণ ধরেই বাধ্য হয়ে ঘুম থেকে উঠেছে। আব্বা বলবেন দিয়া দুজনে রেখে আমি একটু বাজারে যাব। আচ্ছা আব্বা চলে গেলেন। ঈশাকে বিছানায় বসিয়ে আমি আরহানকে করে তুলে আদর দিয়ে বললাম, কিছু খেয়েছো তুমি? আরহান মাথা নাড়ালো, বলল, ডিম ডিম খেয়েছি। হুম বলে আবার ওপর নিচু মাথা নাড়ালো। আমি ঠোঁটে হাসি ফুটিয়ে আরহামের তুলতুলে নরম গালে চুমু খেলাম। বাচ্চা দুটো এত আদর ধ্রুবর জন্য না হলেও বাচ্চা দুটোর জন্য হলেও তো এই সংসারে থেকে যেত পারত। মা হওয়া এত ছোট ছোট দুজন বাচ্চাকে ফেলে সে কিভাবে আরেক পুরুষের হাত ধরল? আমার মাঝে মধ্যেই খুব জানতে ইচ্ছা করে, 2 বাচ্চাকে ছেড়ে থাকতে কি নীলিমার একটু কষ্ট হয় না? ঈশার মুখ আমম আওয়াজ শুনে আমি তার মুখের দিকে তাকালাম। কেমন মায়া মায়া চোখ, তাকে আমম করছে মেয়েটা। ওই চোখে তাকিয়ে আবারও হৃদয় দুলে উঠল আমার। আরহামকে বিছানায় বসিয়ে দিয়ে আমি বসলাম। ঈশাকে কোলে তুলে নিয়ে আরহামকেও কাছে টেনে আনলাম। আরহাম বোনের হাত ধরে চুমু খেলো, তারপর বুনু বুনু বলে ডাকতে লাগলো। ঈশা খুশিতে লাফাতে লাগলো আবার। আরহামও উত্তেজিত হয়ে ডাকতে লাগলো বোনকে। ধ্রুব হাসান রুমে ঢুকলো বেলা 12টার পর। ওনার চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখ এখনো ঘুমের লাশ। সম্ভবত মাত্রই ঘুম থেকে উঠে আসলো। বিছানার দিকে তাকিয়ে ঘুমান্ত আরহাম আর ঈশাকে দেখে ওনার পায়ের গতি আরও কিছুটা ধীর হয়ে এলো। কিছুক্ষণ ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকার পর ওয়ার্ডরোবের থেকে নিজের জামা কাপড় বের করে ওয়াশরুমে প্রবেশ করলেন। দুজনের ঘুম পাড়িয়ে আমিও কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হুট করে ঘুম ভেঙে গেছে আবার। হাত মুখ ধোয়ার জন্য ফ্রেশ থেকে শোয়ার থেকে উঠতেই ধ্রুবর ভেতরে প্রবেশ করলেন। সকালে অনেক প্রতিবেশী আমাকে দেখতে এসেছিল। অবশ্য তাদের চোখের সামনে আমি বড় হয়েছি, সমাজে একটা
প্রচলিত কথা আছে একজন মানুষকে নাকি 3টার সময় অন্য মানুষরা দল বেঁধে দেখতে আসে। প্রথমবারের জন্মের পর, দ্বিতীয়বার বিয়ের পর, আর শেষবার মৃত্যুর পর। এরা আমাকে ইতিমধ্যেই 3বার দেখে নিয়েছে এভাবে দলে দলে এসে। ওহ, 3বার না তো 4বার দেখে নিল। ধ্রুব এহসানের বউ হওয়ার নতুন করে দেখতে এসেছিল আবারও। বেশ কয়েকজন নাক ছিটকে কপাল ভাঁজ ফেলে বলেছে, দুনিয়ায় কি আর কোনো মায়া চোখে পড়ে নাই? এই বাড়ির মায়া দোষের এত সুন্দর পোলা, তার ওপর কত বড় চাকরি করে। এই পোলার লগে এইটা কি মানাইয়া আনলো মিস্টারেট? পোলার একটা বিয়ে করেছি, তাতে কি হয়েছে? সোনার আংটি বাঁকা হইলেও দামি। আমি কিছু বলিনি এসব কথার বিপরীতে। আরেকজন বলেছিলেন, ছাড়ো, থাকতেই বাপেরই খাইছে। বিয়ের পরে জামাইয়ের ঘর করতে পারে নাই, পরের দিন আবার মা ডাকও খাইছে। এখন এই সংসারটারে না খাইলে হয়? এমন অপয়া অলক্ষী মায়ারে কেন যে এই সোনার সংসারে আনলো বুঝবার পারতাছি না। এই কথাগুলো শোনার পর বুক ভেঙে কান্না আসতে চাইছিল আমার। চোখে পানি চলে এসেছিল, কিন্তু কাউকে কিছু বলার রুচি হচ্ছিল না। সমাজে একদল মানুষ যে কতটা নিচু মন মানসিকতা আর নিঠুর হতে পারে তা আমার প্রতিবেশীদের না দেখলে বুঝতেই পারতাম না কোনো দিন। তাছাড়া আমার ডিভোর্সের পরের দিন যখন মা মারা গেলেন, সেই দিন তো কত কিছু শুনতে হয়েছিল। প্রতিবেশীদের কথা শুনে আমি কিছু না বলেও আম্মা চুপ করে থাকেনি। তিনি শুনে ফেলেছিলেন সব কথা। সকলের কথার জবাব দিয়ে রাগি রাগি করে সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপর আবারও কয়েকজন এসেছিল আমাকে দেখার জন্য, কিন্তু আম্মা এই রুম পর্যন্ত আসতে দেয়নি কাউকে। সিঁড়ির কাছ থেকেই ফিরিয়ে দিয়েছেন সকলকে। আমার মাথায় হাত বুলিয়ে বলেছেন মানুষের কথায় কান না দিতে, মন খারাপ না করতে। কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যেন মুখের ওপর জবাব দিয়ে দেয়। আমার শাশুড়ি যে ভীষণ ভালো মনের মানুষ সেটা আমি আজকে আবারও বুঝতে পারছি। এভাবে ছেলের বউয়ের পক্ষে নিয়ে কাউকে কোনোদিন কথা বলতে দেখিনি। উল্টো সবাই সবার ছেলের বউকে নিয়ে একে অপরের কাছে গৌরবিত্ব করে। ঈশা মুখ থেকে উঠে গেল, চোখ মধ্যে রেখেই চোখ বন্ধ রেখেই কাঁদছে সে। আমি ব্যস্ত হয়ে তার ভেজা প্যান্ট দিয়ে কোলে তুলে আদর করতে কান্না থামানোর চেষ্টা করতে লাগলাম। তার কান্না শুনে আরহাম ঘুম থেকে উঠে গেল। সে হো হো করে কাঁদতে লাগলো, আম্মু আম্মু ডাকতে ডাকতে। দুজনকে নিয়ে পড়লাম মহা ঝামেলায়। এখন আমি কার কান্না থামাবো? এক হাত ঈশাকে বুকে চাপ ধরে মৃদু ঝলকাতে ঝলকাতে শান্ত করার চেষ্টা করলাম, অন্য হাতে বাড়ির আরহাম মাথায় হাত বুলিয়ে বললাম, আমি এখানে আছি, কেঁদো না তুমি। আরহাম আমার মুখের দিকে তাকালো, তারপর চুপি হয়ে গেল। চোখের পানিতে গাল দুটো ভিজে গেছে তার। আরহামকে পুরোপুরি শান্ত করে ঈশানকে নিয়ে পুরো রুমে হাঁটতে লাগলাম। মিনিট 2 বাদে আমার কাঁধে মাথা রেখে শান্ত হয়ে গেল সে। ধ্রুব এহসান অসার রুম থেকে বেরিয়ে এলেন। ভেজা কপাল চেপর বারান্দায় মেলে দিয়ে এসে চুলগুলো আড়াল নিল। কয়েক সেকেন্ডের জন্য আমার দিকে তাকালেন, তারপর এগিয়ে এসে আমার কোলে থেকেই ঈশাকে নিজের কোলে তুলে নিলেন। বাচ্চাকে কোলে নিতেই ওনার শক্ত মুখ আবয়াটা যেন কিছুটা নরম হলো। ঈশার কপালে একটা গভীর চুমু খেয়ে নিচু স্বরে বললেন,
আমার আম্মাজানের ঘুম ভেঙেছে। ঈশা বাবার মুখের দিকে তাকিয়ে থাকলেও কিছু বলছে না। আমি আমতা আমতা করে বললাম, আম্মা আপনাকে খেতে যেতে বলল গেছে খেতে যেতে বলল গেছেন। আমার কথা শেষ হতেই ধ্রুব আরহামের দিকে তাকালেন। তার দিকে তাকিয়ে কথায় গুরুত্ব গভীর গলায় বললেন, আরহানকে ফ্রেশ করিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসো। আচ্ছা। উনি ঈশাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। ঈশাকে কোলে নিয়ে বিছানায় বসে আছি এখন। সে একটু আগে ঘুম থেকে উঠল। আরহানের বাবার সঙ্গে মসজিদে গেছে আসরের নামাজ আদায় করতে। দুজন এখনো ফেরেনি। ধ্রুব খাবার খেতে এসে যে বের হলেন, এখনো ফেরেনি। ধ্রুব খাবার খেয়ে সে যে এখনো বের হলেন, এখনো ফেরেননি। নর্মত্ত ভাইয়া বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন। আর আম্মা রান্না করছেন। আম্মার ডাক শুনে আঁচল ঠিক করে রুম থেকে বেরিয়ে এলাম আমি। ড্রয়িং রুমে ঢুকে দেখি আমার ননদ কোহিনূর স্বামী সন্তান নিয়ে সোফায় বসে আছেন। সালাম দিলাম আমি। কেমন আছেন জিজ্ঞাসা করলাম। দুলভাই উত্তর দিল আমাকে। পাল্টা জিজ্ঞাসা করলেন, আমি কেমন আছি? কোহিনূর আপা সালামের জবাব দেওয়া ছাড়া আর কোনো কথা বলল না। আমার সঙ্গে কেমন রাগী রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দুলাভাই হাসি মুখে বললেন, ভাবি আপনি তো এখন বড় হয়ে গেছেন দেখেছি। এর আগে যখন দেখেছিলাম তখন অনেকটা ছোট ছিলেন। ভদ্রতা বজায় রেখে জোরে পূর্বক একটু হাসলাম আমি, তবে মুখে কিছু বললাম না। দুলাভাইয়ের মুখে আপনি আপনি শুনতে কেমন যেন লাগছে। দুলাভাই আমাকে চেনেন। উনি এ বাড়িতে এলে রাস্তা বের হলো মাঝে মধ্যেই দেখা হয়ে যেত ওনার সঙ্গে। তাছাড়া একদিন ওনার মেয়ে তোয়া আমাদের বাড়ির পেছনে চলে গিয়েছিলেন। আর ওনারা এদিকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে উঠেছিলেন। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। সকলের ডাকাডাকি তোয়ার কানে পৌঁছাতেও তোয়া সাড়া দিচ্ছিল না, আর বেরিয়ে আসছিল না। আমি টিফিনের সময় স্কুল থেকে ফিরে বিছানায় বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি তোয়া একটা ফড়িং ধরার চেষ্টা করছে। তারপর খাওয়া বাদ দিয়েই তোয়া কোলে তুলে মিষ্টের বাড়িতে নিয়ে আসি। এসে দেখি মেয়েকে খুঁজে না পেয়ে কোহিনূর আপা কান্না শুরু করেছেন। আমার কোলে তোয়াকে দেখে দুলাভাই আমার পিছু পিছু গেটের ভেতর প্রবেশ করলেন। কোহিনূর আপা মেয়েকে দেখে আমার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে চুমু খেতে শুরু করছিলেন। দুলাভাই জিজ্ঞাসা করছিলেন আমি তোয়াকে কোথায় পেলাম। আমি সব কিছু বলার পর দুলাভাই অনেক বেশি খুশি হয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। সন্ধ্যার পর কোহিনূর আপার হাতে অনেকগুলো চকলেট, চিপস, বিস্কুট আর ফলমূল পাঠিয়েছিলেন। মা কোনোভাবেই রাখতে চায়নি এসব। আপা মাকে বুঝিয়ে রেখে এসেছিলেন সব। সেই দিনের পর থেকে রাস্তা ঘাটে দেখা হলে দুলাভাই জিজ্ঞাসা করতেন আমি কেমন আছি, পড়াশোনা কেমন চলছে, মা কেমন আছে। কোহিনূর আপাও যে খুব খারাপ বা হিংস্র মানুষ ব্যাপারটা এমনও না। শুধু উনি ওনার ভাইয়ের পাশে আমাকে মানাতে পারছে না। আর মানাতে না পারার কথা, ওনার তারা এত ধনী, ওনার পায়ে বড় চাকরি করানো, তার ওপর সুদর্শ পুরুষ আমার মতো গভীর ঘরের মেয়ে, বাবা মা একজনও নেই। তার উত্তর আমার বাবাও বিয়ে করে হয়েছিল। এমন মেয়েকে কি ওনার ভাইয়ের পাশে মানায়? আপা বিশ্বাস মুখ খুলে বলল, দিয়া ঈশাকে আমার কাছে দাও। আম্মা আপার দিকে তাকিয়ে নজর কণ্ঠে বললেন,
কোহিনূর, দিয়া এখন তোর বড় ভাইয়ের স্ত্রী, তাই এখন থেকে দিয়াকে সম্মান দিয়ে ভাবি বলে ডাকবি। আপা খক করে বললেন, ওকে ভাবি বলে ডাকবো আমি? হ্যাঁ ডাকবি। দুলাভাই বললেন, এত রেগে যাচ্ছিস কেন? কোহিনূর আম্মা তো ভুল কিছু বলেনি। আপা নাকের পাটা ফুলিয়ে রাগি চোখে দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। দুলাভাই পাত্তা দিলেন না আপার এমন রাগী চোখকে। সুজরে একটা গ্লাস হাতে নিয়ে আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, ভাবি বসে জুস খান। আমি দুদিকে মাথা নেড়ে বললাম, খাবো না। দুলাভাই, আপনি খান। আমি তো খাচ্ছি, আপনি এটা খান। আব্বা বললেন, দিয়া সাইফ বড় মুখ করে ধরেছে, খা। আমি ঈশাকে আপর কোলে দিয়ে জুসের গ্লাসটা হাতে নিলাম। আরেকটা গ্লাস জুস টেলে আব্বার হাতে দিয়ে বললাম, খাওয়ার জন্য। তারপর আব্বাকে সঙ্গে নিয়ে সোফায় বসলাম। আবার জুস খাওয়া শেষ হওয়ার আগেই আব্বার সঙ্গে রুমে প্রবেশ করলো আরহাম। আব্বা আর আরহামকে দেখতে পেরে আপার মুখের অন্ধকার ভাব কিছুটা কমলো। আব্বার সঙ্গে কথা বলার পর আরহানকে যখন কাছে ডাকলো, তখন আরহান আপার দিকে না গিয়ে আব্বার হাত ধরে দাঁড়িয়ে রইল। আরহান এগোচ্ছ না দেখে আপা মিষ্টি সুরে ডাকলেন, বাবা। আবার আরহান সোনা, ফুপুর কাছে এসো। আব্বা আরহানকে আপার দিকে এগিয়ে দিয়ে বললেন, দাদু ভাই তোমার ফুপ্পির কাছে যাও। আরহান তাও না এগিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আপা উঠে দাঁড়িয়ে আরহানকে কাছে টেনে নিল। দীর্ঘ পথ সফর করে আপা ক্লান্ত হয়ে পড়েছেন। কিছুক্ষণ বসার পর আপা ছেলে মেয়ের আর স্বামীকে ডিশে ফ্রেশ হতে গেলেন। আমি আম্মাকে রান্নার কাজে সাহায্য করতে চাইলাম। আম্মা নাচক করে দিলেন, বলল ঈশা আর রায়হানকে সামলাতে। রান্নাটা আম্মাকেই সামলে নিতে পারবে। বাড়ির আসার পর চুপচাপ থাকলো। সন্ধ্যার পর ঝামেলা শুরু করলেন আপা। রাগারাগি করতে লাগলেন আমাকে এই বাড়ির বউ করে আনায়। বারবার বলতে লাগলো আর কোনো যোগ্যতা নেই এই বাড়ি আর তার ভাইয়ের বউ হওয়ার। তার ভাইয়ের জন্য আমার চেয়েও হাজার গুণ ভালো মেয়ে পাওয়া যেত। চারজন মানুষ। মিথিলাও থমকে পড়ল না আপাকে। ধ্রুব চেয়ার শক্ত করে চুপ হয়ে বসে আছে। ওনার কোলে আরহাম। আমি আম্মার পাশে বসে আছি, মাথা নিচু করে। ঈশা আম্মার কোলে। আপার দুই ছেলে মেয়ে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পরে। আমি এখনো আসতে চাইনি, আম্মা জোর করে নিয়ে এসেছে। ধ্রুবর বাধ্য তোড়জোড় বাদ ভাঙলো। তিনি চিৎকার করে বললেন, কোহিনূর, অনেক হয়েছে, এখন একদম চুপ। কোহিনূর আপা তো চুপ করলেন, তবে গলা ছেড়ে কেঁদে উঠল ঈশা। আরহামও চমকে উঠছে এত জোরে চিৎকার শুনে। আম্মা ঈশাকে শান্ত করার জন্য ব্যস্ত হলেন। ধ্রুব আপার দিকে তাকিয়ে রাগী গলায় বললেন, এতে রাস্তা জানিক করে এসেছিস শান্তি দৃষ্টি করার জন্য। কে যোগ্য আর কোন অযোগ্য সেটা আমি বুঝবো, তোকে বুঝতে হবে না। এই মেয়ে কি ভাবি হয় তোর? সম্মান দিয়ে কথা বলবি। দিয়াকে নিয়ে আমার কানে কোনো সমস্যা হচ্ছে না, আশা করছি তোরও হবে না। আর হাজবেন্ডের সঙ্গে একটা কেমন ব্যবহার? সাইফাকে ছাড়ি দিলি কেন সাহসে? তোকে এই শিক্ষা দেওয়া হয়েছে? ধ্রুবর রাগের মুখে বলল। আপা মাথা নিচু করে চুপ হয়ে রইল। ঈশার কান্না থামছে না। ধ্রুবর মাথার দিকে তাকিয়ে বলল, দেয়া, ঈশা আর রাহামকে নিয়ে রুমে যাও। আমি দ্রুত ঈশাকে নিয়ে কোলে তুলে নিলাম।
ধ্রুব আরহানকে কোলে থেকে নামিয়ে দিয়ে বলল, তোমার আম্মুর সঙ্গে রুমে গিয়ে ঘুমাও। আমি আরহানের হাত ধরে রুমে চলে এলাম। দরজা ভিজিয়ে দিলাম দরজা ভেজিয়ে দিলাম যেন ড্রয়িং রুমে আবার চিৎকার চেঁচামেচি হলে এই রুমে বেশি আওয়াজ না আসে। ঈশান কান্না থামছেই না। তাকে নিয়ে পুরো রুমে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে নানান কথা বলতে লাগলাম। আর কোঠে বসে নিলাম। মুখে তাকিয়ে আছে আমার দিকে। বাচ্চাটা তো ভয়ে পেছনে অনেক। আমি তো ভয় চটকে উঠছিলাম। ঈশা একটু শান্ত হলেও পানি খাওয়ালাম তাকে। আরহানও খাওয়ালাম। চেঁচিয়ে তুলে তুলে 5 মিনিটেই ঘুমিয়ে গেল ঈশা। সাবধানে শুয়ে দিলাম তাকে। লাইট টিভিয়ে ডিপ লাইট জ্বলিয়ে দিলাম। আরহানকে শুয়ে বুকে জড়িয়ে ধরলাম। চুল হাত বুলিয়ে দিতে দিতে বললাম, ভয় পেয়েছো? আরহান আবার বুক থেকে বুক তুলে মাথা নেড়ে বলল, হুঁ। আব্বু অনেক রেগে গেছে। আমি আরহামের মাথায় চুমু খেয়ে বললাম, এখন ঘুমায় নাই তোমার আব্বু আরও রেগে যাবেন। গত রাতে না ঘুমানোর কারণে আরহামকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছি। আমার ডাক ঘুম ভাঙলো আমার। মুখ গত রাত 9 মারা যাওয়ার পর থেকে আমি ঠিক মতো ঘুমাতে পারি না রাতে। হাত মুখ ধুয়ে আব্বার সঙ্গে ড্রয়িং রুমে এলো। সকালে খাওয়া শেষ, শুধু আমি আর আব্বা বাকি আছি। আব্বার মাথা থমথমে। আমি ড্রয়িং রুমে থেকে চলে যাওয়ার পরে সেখানে আর কি কি হয়েছে সেসব জানার বিন্দুমাত্র আগ্রহ আমার হচ্ছে না। খাওয়ার পর রুমে এসে দেখি আরহামের পাশে ধ্রুব শুয়ে আছে। পা দুটো থমকে গেল আমার। ধ্রুব কি আজ এখানে থাকবেন? আমার ভাবনার মাঝে ধ্রুব শোয়া থেকে উঠে বসলেন। ডিম লাইট নীল আলোয় ওনার মুখটা যেন আরো ভীষণ গভীর আর রাগী রাগী দেখাচ্ছে। আমার বুকের ভেতর ধরফর করতে লাগলো ওনার এবার চেহারা দেখে আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। 2 হাতে কাল চেতে শুরু করলাম। আমার মনে হচ্ছে উনি কিছু বলবেন। আমার ভাবনাকে সত্যির প্রমাণ করে দিলেন করে উনি বললেন, আজ রাত আমি এখানেই থাকবো। আমি মুখ তুললাম। উনি আবারও রাস ভারী গলায় বললেন, কোহিনূর যা বলেছে বা করেছে তা একদমই ঠিক করেনি ও। এরপর আবার আমি থামিয়ে দিলাম ধ্রুবকে। জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললাম, তেমন কিছু মনে করিনি আমি। তাছাড়া আপাতত ভুল কিছু বলিনি। আপনার পাশে সত্যিই আমি বেমানান। আমার কোনো যোগ্যতাই নেই আপনার স্ত্রী হওয়ার। তাই তো আপনার বাচ্চাদের মা হলেও আপনার স্ত্রী হতে পারলাম না। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।